অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা বিষয় তোমাদেরকে একটু সাবধান করতে চাই যে তোমরা হয়তো জানছো বা শুনছো যে গত এক সপ্তাহ ধরে আমাদের করোনা সংক্রমণের হার কিন্তু 2% থেকে বেড়ে 7-এর উপরে চলে গিয়েছে। আমি তোমাদের আগে ক্লাসে বলেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে এখন বলছি তোমরা সবাই এই বিষয়ে সতর্ক হবে। যতটা পারো, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না। তোমরা দেখছো সরকার তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, তোমাদের পরিবারের সদস্যের কথা চিন্তা করে, আমাদের চিন্তা করে কিন্তু স্কুল কলেজ এখনো পর্যন্ত বন্ধ রেখেছেন। কেন? আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সরকারের এই উদ্যোগ কখনোই সফল হবে না যদি না আমরা তাদের কথাগুলো মেনে না চলি। তো তোমাদের সবার প্রতি, তোমাদের পরিবারের সকল সদস্যের প্রতি আমার আহ্বান থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। নিজের স্বার্থে, নিজের পরিবারকে সুস্থ রাখতে, আশেপাশে সবাইকে ভালো রাখতে, পুরো জাতিকে সুস্থ রাখতে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আচ্ছা, গত ক্লাসে এবার তাহলে পড়া যায়। গত ক্লাসে আমরা লালন স্যার কবিতা পাঠ করেছিলাম। আজকে আমরা গদ্য পড়ব। গদ্যে প্রথম যে গল্পটা আছে তোমাদের অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথির স্মৃতি, আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে যিনি আমাদের জন্য, তোমাদের জন্য এই গল্পটা লিখেছেন তার সম্পর্কে একটু জানি। তার সম্পর্কে যদি বলতে চাই, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী তাকে বলা হয় এই জন্য, তার উপন্যাসের ভাষা, উপন্যাসের কথা এত সুন্দর, এত সাবলীল, এত শৈল্পিক যে কেউ তাকে আজ পর্যন্ত ছাপিয়ে যেতে পারেননি। আমরা জানি বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যে প্রত্যেকটা শাখায় বিচরণ করেছেন এবং যেখানটায় বিচরণ করেছেন সেখানটা কিন্তু শোনা হয়ে গিয়েছে। তবে একটা ক্ষেত্র আছে উপন্যাস, সেটা হচ্ছে উপন্যাস। এদিক থেকে অনেকে শরৎচন্দ্রের উপন্যাস পড়ে বুঝতে পারেন না যে এটা কি রবীন্দ্রনাথ লিখেছেন নাকি শরৎচন্দ্র লিখেছেন। অনেক ক্ষেত্রে তিনি উপন্যাসের ক্ষেত্রে, কিছু কিছু উপন্যাসের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাষার দিক থেকে, রচনার দিক থেকে রবীন্দ্রনাথকেও কিন্তু ছাপিয়ে গেছেন। তো সে কারণেই তাকে, আর তার উপন্যাসের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যেটা বলতেই হয় সেটা হচ্ছে তিনি নারীদেরকে তার রচনার ক্ষেত্রে, তার উপন্যাসের ক্ষেত্রে অত্যন্ত দরদ দিয়ে উপস্থাপন করেছেন। অত্যন্ত নারীদের স্নেহপূর্ণ দিকটি এবং মমতাময়ী দিকটি, কোমল হৃদয়ের দিকটি তিনি তার সাহিত্যে, অধিকাংশ উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। তো তার সম্পর্কে আমরা একটু জানি। তিনি জন্মগ্রহণ করেছেন 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তার পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি কলেজের লেখাপড়া শেষ করতে পারেননি। 1903 সালে তিনি জীবিকার সন্ধানে বর্তমান মিয়ানমারে চলে যান এবং সেখানটায় 1916 সাল পর্যন্ত তিনি অবস্থান করেন, তিনি ছিলেন। এরই মধ্যে তিনি সেই সময়টাতে সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন। তারপর 1907 সালে তার বড় দিদি উপন্যাসটা যখন প্রকাশিত হয় পত্রিকায়, তখন পাঠক হৃদয়ে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, যে একটা তুমুল ঝড় সৃষ্টি হয় যে ইনি কে, উপন্যাসটি রচয়িতাকে। তখন থেকে তার জনপ্রিয়তা শুরু হয়। তার উল্লেখযোগ্য উপন্যাস অনেকগুলো রয়েছে। কিছু কিছু উপন্যাস বলি, যেখানে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা এবং শেষ প্রশ্ন। এখানটা তার কয়েকটা উপন্যাস থেকে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আমাদের সময় অতিথির স্মৃতি আমরা গল্পটা না পড়লেও আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন তার একটা রচনা ছিল মেজদিদি। মেজদিদির রচনাটায় মেজদিদির কোমল চরিত্রের দিকটা ফুটিয়ে তোলা হয়েছিল, সেটা আমার এখনও কিন্তু মনে আছে। তার রচনাগুলো পড়লে দেখবে নারীদেরকে তিনি অনেক উঁচুতে স্থান দিয়েছেন। নারী হৃদয়ের কোমল দিক এবং সহানুভূতিপূর্ণ দিক, ভালো দিকটাকেই তিনি সবসময় চেয়েছেন তার রচনায় ফুটিয়ে তুলতে।
তার সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেন। ডিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার। এটা দেন, জগত্তারিণী স্বর্ণপদক দেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ডিলিট কে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই অপরাজেয় কথাশিল্পী 1938 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে আমি তোমাদের এই গল্পের উদ্দেশ্যটা যদি বলতে চাই, তাহলে এই গল্প পাঠের উদ্দেশ্য হচ্ছে আমরা যে আমাদের চারপাশে বিভিন্ন প্রাণী আছে তাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করি সেটা করা থেকে আমরা বিরত থাকব, তাদের প্রতি সহানুভূতিশীল হব এবং যদি কখনো কোথাও বেড়াতে যায় সেই ভ্রমণ বা বেড়াতে যাই বা ভ্রমণ করি, তাহলে সেই বেড়াতে যাওয়ার বা ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমরা নিজেরা লিখে রাখতে বা সংগ্রহ করতে চেষ্টা করব। এসব করতে লিখে রাখতে এই অভিজ্ঞতাগুলো উদ্বুদ্ধ হব। এটাই হচ্ছে এই অতিথি স্মৃতি গল্প পাঠের মূল উদ্দেশ্য। এবার সংক্ষেপে যদি আমি এই গল্পটা সম্পর্কে বলতে চাই, তাহলে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি কাহিনীটাকে একটু পরিবর্তন করে অতিথি স্মৃতি নামে তোমাদের জন্য অষ্টম শ্রেণীতে পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন অসুস্থ ব্যক্তির সাথে, অসুস্থ ব্যক্তি বলতে এখানে লেখককে বুঝি আমরা, একজন অসুস্থ ব্যক্তির সাথেও যে একজন প্রাণীর একটা মমত্বপূর্ণ অল্প দিনের পরিচয়ে মমতাপূর্ণ স্নেহপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে, এই গল্পে সেই স্মৃতিটাই কিন্তু এই চিত্রটাই ফুটিয়ে তোলা হয়েছে। আবার মানুষের সাথে মানুষের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তেমনি মানুষের সাথে প্রাণীদেরও যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে, সুন্দর সম্পর্ক, কোমল একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, এই গল্পে সেই ছবিটাও ফুটিয়ে তোলা হয়েছে। আবার সেই অসহায় প্রাণীটার সাথে যখন একজনের ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়, একটা মমতার সম্পর্ক সৃষ্টি হয়, তখন অন্যরা সেই প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করতে থাকে। সেই প্রাণীটা তাদের নিষ্ঠুর আচরণের শিকার হয় এবং এই অসুস্থ ব্যক্তি বা একজন মানুষের সাথে একটা প্রাণীর সম্পর্ক যে স্থায়ী রূপ পাবে, সেক্ষেত্রেও কিন্তু এটা বাধাগ্রস্ত হয়। মানুষের সাথে প্রাণীর সম্পর্কের এই বিচিত্রের বা মানুষের চরিত্রের এই বিচিত্র রূপটাই ফুটিয়ে তোলা হচ্ছে এই গল্প রচনার উদ্দেশ্য। এই গল্পে পাঠ করতে গিয়ে আমরা কিছু নতুন নতুন শব্দ পড়ব। সেই শব্দগুলো আমি তোমাদেরকে এখন একটু শব্দগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, যাতে যখন তোমরা বাসায় বসে গল্পটা পড়বে তখন তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। তাহলে দেখো নতুন নতুন শব্দগুলো কি? ভজন। ভজন শব্দটার সাথে হয়তো হিন্দু শিক্ষার্থীরা কিছুটা পরিচিত, তবে সবার জন্য আমি বলছি ভজন হচ্ছে কি দেবদেবীকে উদ্দেশ্য করে বা দেবদেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে, দেবদেবীর প্রতি কাছে বিভিন্ন আবেদন প্রার্থনা করে যে সাধনা করা হয় তাকেই বলে ভজন। দেব দেবীর প্রতি ভক্তি বা সম্মানসূচক গান। দোর। দোর হচ্ছে কি দরজা। ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে, দরজা বা দুয়ার। তাহলে দোর মানে কি দরজা। কুঞ্জ। কুঞ্জ মানে হচ্ছে ছোট বন, এখানে বলা হয়েছে উপবন। বেরি। বেরি আমরা জানি বিভিন্ন ধরনের ভিটামিন আছে, এ বি সি ডি ই কে, তার মধ্যে ভিটামিন বি এর অভাবে যে রোগ হয় সেটার নাম হচ্ছে বেরি বেরি। বি ভিটামিনের অভাবে যে রোগ
হয়, তাই হচ্ছে কি বেরি বেরি। আসামি, আসামি বলতে আমরা বুঝি যার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়। সাধারণত কেউ কোনো দোষ করলে, কোনো বিষয়ে কোনো ঘটনা ঘটলে বা কেউ যদি কারো প্রতি কোনো অভিযোগ আনে তাহলে তাকেই আসামি বলা হয়। কিন্তু এই গল্পে আসামি বলতে অসুস্থ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই গল্প অনুযায়ী আসামি মানে কি অসুস্থ ব্যক্তি। পাণ্ডুর, পাণ্ডুর মানে কি বিবর্ণ, যার আসল বর্ণটা, বর্ণ মানে কি রং, যার আসল বর্ণটা নষ্ট হয়ে গেছে, বিবর্ণ বা ফ্যাকাশে। মালি, মালি শব্দের আভিধানিক অর্থ হচ্ছে যে মালা গাঁথে বা মালা রচনাকারী। কিন্তু এখানে মালি অর্থ বোঝানো হয়েছে যে পারিশ্রমিক দিয়ে যে বাগানের পরিচর্যা করে, অর্থাৎ বেতন নিয়ে যে বাগানের পরিচর্যা করে তাকে মালি বোঝানো হচ্ছে। তাহলে মালি কি বাগানের পরিচর্যাকারী, কেমন? আর মালিনী হচ্ছে কি, মালিনী হচ্ছে মালির স্ত্রী বা মালির বউ। মালিনী মানে কি মালির বউ। আজ তাহলে এ পর্যন্তই। তোমাদের বাড়ির কাজ থাকবে এই গল্পটা ভালোভাবে পড়বে, বাসায় পড়ে অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝার চেষ্টা করবে। যেখানটায় বুঝবে না, যেখানটায় সমস্যা থাকবে সেখানটায় বারবার করে পড়বে, সাথে একটা অভিধান রাখবে, অভিধানের সাহায্য নেবে। যদি কোনো শব্দ বুঝতে না পারো, তোমাদের বাসায় বড় বোন বা বড় ভাই আছে, মা আছেন, বাবা আছেন, তাদের কাছ থেকে সাহায্য নেবে। তারপরও যদি বুঝতে না পারো বারবার পড়বে, চেষ্টা করবে। স্কুলে যখন স্কুল খুলবে তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস নেব, তখনটায় আমাদের কাছে জিজ্ঞাসা করবে, যে বিষয়গুলো কঠিন লাগবে সেই বিষয়গুলো আন্ডারলাইন করে রাখবে। আজ তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকেই ধন্যবাদ।
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা বিষয় আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকেও বলেছি, তোমাদেরও আবার বলছি। গত এক সপ্তাহ ধরে তোমরা দেখতে পাচ্ছ বা শুনছো যে করোনা সংক্রমণের হার অনেক বেড়ে গিয়েছে। আগে যেখানে 2% পর্যন্ত ছিল, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 7%। তো তোমাদের সবার প্রতি, যারা এই ক্লাস দেখছো, তোমাদের সবার প্রতি, তোমাদের পরিবারের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেই সুস্থ থাকো, আশেপাশে সবাইকে নিরাপদে রাখো এবং পুরো দেশটায় নিরাপদে থাকুক। এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা। কারণ তোমরা তো দেখছোই, প্রায় একটা বছর ধরে সরকার স্কুল কলেজ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন তোমাদের সুবিধার জন্য, তোমরা সুস্থ থাকার জন্য, তোমাদের অভিভাবকরা সুস্থ থাকার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য। সরকারের এই উদ্যোগ কখনোই সফল হবে না যদি আমরা সরকারকে সাহায্য না করি, তাদের আদেশ উপদেশ অনুরোধ এগুলো যদি কখনোই মেনে না চলি, তাহলে সরকার এককভাবে কখনোই সফল হবে না। আমরা পুরো দেশটাই তখন অসহায়ত্ব বরণ করব বা আমাদের পরিবার অসহায়ত্ব বরণ করবে। সেই জন্য তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবে না। তো গত ক্লাসে আমি যেটা তোমাদের পড়িয়েছিলাম শুভা পড়িয়েছিলাম। আজকে গদ্য। আজকে আমি তোমাদেরকে পদ্যে প্রথম কবিতা যেটা আছে, কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী, এটা নিয়ে আলোচনা করব। বঙ্গবাণী কবিতাটা নাম বঙ্গবাণী। বঙ্গ বলতে আমরা কি বুঝি? বঙ্গ মানে হচ্ছে বাংলা ভাষা, হ্যাঁ, আর বাণী হচ্ছে বাংলা ভাষায় রচিত যে বক্তব্য, উপদেশ বা কথা, সেগুলো বোঝাতেই বঙ্গবাণী এই কবিতাটি কবি আব্দুল হাকিম রচনা করেছেন সপ্তদশ শতকে। তিনি ছিলেন মধ্যযুগের একজন বিখ্যাত কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। তিনি এই কবিতাটা রচনা করেছেন সপ্তদশ শতকে। তো এই কবিতাটা যিনি রচনা করেছেন আমাদের জন্য, তার সম্পর্কে প্রথমেই আমরা জানি। কবি আব্দুল হাকিম, তখন তো আর জন্ম নিবন্ধন ছিল না, বা আমরা তখনও এত সভ্য হইনি, বা আমাদের এত আধুনিক প্রযুক্তি ছিল না। সেই জন্য হয়তো তার জন্ম নিবন্ধনটা, জন্মসালটা আনুমানিকভাবে দেওয়া হয়েছে, প্রকৃত সালটা হয়তো তিনি সংরক্ষণ করেননি বা আমরাও সংরক্ষণ করতে পারিনি, এটা আমাদেরও ব্যর্থতা। আনুমানিক 1620 সালে চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তার জন্ম। তার বিখ্যাত, আমরা যে আজকে কবিতাটা পড়ব বঙ্গবাণী, সেটা নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার আরও অনেক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, সেগুলো হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলক, কারবালা, শহরনামা, নসিহতনামা। এই অসাধারণ কবি মৃত্যুবরণ করেন 1690 সালে। এই কবিতাটা সম্পর্কে যদি আমরা বলি, তাহলে বলতে হয় যে কবির নিজ দেশের প্রতি এবং নিজ ভাষার প্রতি ছিল অফুরন্ত প্রেম এবং দুর্লভ, সুদৃঢ়, অটুট ভালোবাসা। এবং তার সেই সময়কার কবিদের মধ্যে এমন মাতৃভাষার প্রতি এমন ভালোবাসা বা স্নেহ, মমতা, যাই বলি, অন্য কোনো কবিতায় সেটা দেখা দুর্লভ, আমরা সাধারণত দেখতে পাই না। এবং সেই জন্যই তার কবিতাটা আমাদের প্রজন্মের কাছেও আমাদের প্রেরণার উৎস। আমরাও যেন আমাদের নিজ ভাষার প্রতি, নিজ দেশের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের শ্রদ্ধা, এগুলোও যেন আমরা নিবেদন করি। তার এই কবিতার মধ্যে সেটাই কিন্তু বারবার করে কবি তুলে ধরতে চেয়েছেন। যে ভাষাটা আমাদের কাছে বোধগম্য নয়, বা যে ভাষাটা অন্য দেশের ভাষা, সেটা আমরা সাহিত্য সাধনা করতে পারবো না। কেননা সেটার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সুন্দরভাবে, মনের ভাবটা সহজভাবে বা সত্যিকার অর্থে আমরা সেটার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবো না। সেই জন্য কবি বাংলা ভাষায় তার সাহিত্য সাধনা করেছেন। কিন্তু তাই বলে যে আরবি বা ফার্সি ভাষায় যে কবির কোনো রাগ আছে, তা কিন্তু নয়।
কবির কথা যে ভাষাতে, বাংলা ভাষাতে তো আমরা, কারণ আরবি ফার্সি ভাষায় নবী এবং আল্লাহর গুণকীর্তন করা হয়েছে, তাদের সম্পর্কে বিভিন্ন রচনা রচিত হয়েছে। কিন্তু কবির বক্তব্য যে পরম সৃষ্টিকর্তা, যিনি অত্যন্ত কোমল মহান, তিনি সব ভাষায়, পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষায় তিনি বুঝতে পারেন। সে যে ভাষায় হোক না কেন, যে ভাষাতে তার রচনা গান করা হোক না কেন, বিধাতা কিন্তু প্রত্যেকটা ভাষায় বুঝতে পারেন। সেই জন্য কবি বলতে চেয়েছেন, রাগ প্রকাশ করেছেন অনেকের কাছে, যে যারা মাতৃভাষাকে ছেড়ে অন্য ভাষাতে তাদের সাহিত্য সাধনা করে বা অন্য ভাষার প্রতি তাদের মাতৃভাষার চাইতেও ভালোবাসাটা বেশি, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কবি এবং বলেছেন তারা কেন এ দেশ ছেড়ে চলে যায় না। আমাদের পূর্বপুরুষেরা যেখানে বাংলা ভাষাতেই তাদের মনের ভাব প্রকাশ করেছেন, বাংলা ভাষাতেই আমাদেরকে বড় করেছেন, বাংলা ভাষাতেই আমাদের উপদেশ দিয়েছেন, কল্যাণ সাধনা করেছেন, তার চাইতে বেশি, তার চাইতে বড় আর কি হতে পারে। অর্থাৎ এই বাংলা ভাষার চাইতে, বাংলাদেশের চাইতে কবির কাছে আর বড় কিছুই নেই। তার কাছে সব চাইতে বড়, সব চাইতে উঁচু, সব চাইতে সম্মানের হচ্ছে বাংলাদেশ এবং বাংলা ভাষা। কিন্তু অন্য কোনো ভাষার প্রতিও কবির কোনো রাগ নেই। এই বক্তব্যটাই কবি এই কবিতায় ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই কবিতাটা যেহেতু এখন একবিংশ শতক চলছে, প্রায় 400 বছর আগে লেখা, মধ্যযুগে লেখা, এখন চলছে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়টা চলছে সেটা আধুনিক সময়ের অন্তর্গত। যেহেতু এটা মধ্যযুগীয় সাহিত্য রচনা, সেই জন্য এখানে কিছু শব্দ একটু দুর্বোধ্য হতে পারে তোমাদের কাছে, এবং কবিতাটাও হয়তো পড়ে, প্রথমবার পড়ে মনে হবে যে এটা তো অনেক কঠিন একটা বিষয়, যে বুঝতে পারছি না কবি কী লিখেছেন। আসলে কিন্তু তা না। তুমি যখন যে শব্দগুলো একটু অপরিচিত, শব্দগুলো অপরিচিত, সেই শব্দগুলোর অর্থটা জেনে নেবে বা কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন সেটা আত্মোপলব্ধি করার চেষ্টা করবে, তখনই তুমি সেটা বুঝতে পারবে, তখন তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না। তো তোমরা বাসায় এই কবিতাটা পড়বে, আমি আগামী ক্লাসে তোমাদের এই কবিতাটা আবার পড়াবো প্রত্যেকটা লাইন ধরে। আজকে যে নতুন নতুন শব্দগুলো কবি এই কবিতায় সংযোজন করেছেন, আমি সেই অর্থগুলো তোমাদেরকে বুঝাবার চেষ্টা করছি। দেখো এগুলো, হ্যাঁ, তোমাদের একটা কথা, যে এই শব্দগুলো কিন্তু অনেকগুলো মূল সাহিত্য বইয়ে নেই, সেজন্য তোমরা ভালো করে খেয়াল করো এই শব্দগুলোর অর্থগুলো, তাহলে তোমরা যখন কবিতাটা ভাষায় পড়বে তখন তোমাদের কাছে আর কঠিন বলে মনে হবে না। হাবিলাস, হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। ইচ্ছাটা যখন খুব বেশি তীব্র হয় সেটা বোঝাতে হাবিলাস বলা হয়েছে। তোষী, তোষী মানে কি? তুষ্ট করি। তোষী, তুষ্ট করি মানে সন্তুষ্ট করি। ভাগ, ভাগ মানে ভাগ্য। সিফত, সিফত মানে হচ্ছে গুণ। আপে, আপনি, আপনি, আপনি মানে সর্বনামের আপনি কিন্তু নয়, আপনি, আপনি না, আপনি, আপনি মানে হচ্ছে স্বয়ং বা নিজে। আপনি, নিজ বা স্বয়ং। নিরঞ্জন, নিরঞ্জন শব্দের অর্থ কি? নির্মল। মারফত, সত্যের সাধনা। গমন, গমন মানে কি? যাতায়াত। জুয়ায় মানে জুড়ায়। হিত, কল্যাণ। হিত মানে কি? কল্যাণ। অতি, অতি মানে কি? অনেক, অনেক বা বেশি। এই শব্দগুলো অর্থগুলো তোমরা যখন
কবিতাটা পড়বে তখন অর্থগুলোর সাথে মিলাবে, প্রত্যেকটা লাইনে যে শব্দগুলো আছে সেই শব্দ মিলাবে, অর্থটা বুঝবে, তাহলে তোমাদের কাছে আর কবিতাটা মোটেও কঠিন বলে মনে হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তারপরেও আগামী পরের ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা লাইন অর্থসহ বুঝিয়ে দেব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।